হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা। তোমাদের আরও একটা নতুন ক্লাসে সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসটা হতে চলেছে বিহার স্টেট 2024 সালে যে এক্সামটা হবে, অর্থাৎ বিহারের শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিক যে টেট পরীক্ষা, যেটা সেকেন্ডারি টেট, যেটা 9, 10 এবং 11, 12-র জন্য দিতে হবে, সেটার পেপার ওয়ানের সোশ্যাল সায়েন্সের ক্লাসটা আমরা করে নেব এই ভিডিওতে। এই সোশ্যাল সায়েন্সের যদি তোমরা সিলেবাসটা দেখো, আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করেছিলাম, যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নিও। সিলেবাসের প্রথম যে টপিকটা রয়েছে জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ, এটা তোমরা বিহার স্টেটের ক্লাস 9-এর বইয়ে পেয়ে যাবে। সেখান থেকেই আমি বেশ কিছু ইনফরমেশান তুলে নিয়ে এসেছি, সেটা তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাই এইগুলো তোমরা খাতা পেন নিয়ে বসো, সেগুলো নোট ডাউন করে নাও, আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিভিয়াস ইয়ারের যদি তোমরা কোশ্চেন পত্রগুলো দেখো, তাহলে দেখবে এই চ্যাপ্টার থেকে 1 থেকে 2 কোশ্চেন অবশ্যই এসেছে। চলো প্রথমে আমরা দেখে নিই যে জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ বলতে কী বোঝানো হয়েছে। জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ বলতে ভৌগোলিক যে আবিষ্কারগুলো হয়েছে, আমরা প্রাচীন ইতিহাস থেকে বর্তমানে ইতিহাসের দিকে যখন এসেছি, অর্থাৎ প্রাচীন যুগ থেকে বর্তমান যুগে যে ধারাবাহিক উন্নতি হয়েছে, সেই উন্নতি হওয়ার পেছনে যে জিওগ্রাফিক্যাল যে ডিসকভারিজগুলো হয়েছে, অর্থাৎ ভৌগোলিক যে আবিষ্কারগুলো, সেইগুলোই আমরা এই ক্লাসে জেনে নেব। আমরা জানি যে বিশ্বকে চিনতে গেলে, বিশ্বকে চেনার প্রথম যে পর্যায়ে সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু এই ইউরোপ থেকে সৃষ্টি হয়েছিল। তা ইউরোপ থেকে মানুষজন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। তা সেই ছড়িয়ে পড়ার পর্যায়ে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। এই ব্যবসা বাণিজ্য হওয়ার পেছনে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সি ভেগাস, অর্থাৎ সামুদ্রিক যাত্রা, সমুদ্র অভিযানের মাধ্যমেই কিন্তু জিওগ্রাফিক্যাল যে এক্সপ্লোরেশনগুলো হয়েছিল, জিওগ্রাফিক্যাল যে জায়গাগুলো চেনা হয়েছিল, অচেনা জায়গাগুলো চেনায় পরিণত হয়েছিল, সেগুলো সবগুলোই কিন্তু সমুদ্রযাত্রার মাধ্যমেই হয়েছিল। আর এইভাবেই কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রিটা আমাদের সমৃদ্ধি হয়েছে। আমরা যদি দেখো ইউরোপিয়ান কান্ট্রিজ প্লে দ্য লিডিং রোল, মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোই কিন্তু প্রথম এই মুখ্য ভূমিকাগুলোর পালন করেছিল। কেন? কারণ তারা অ্যাবেল ছিল, তারা সক্ষম ছিল মডার্ন এজের যে ক্ষমতাগুলো, সেগুলো তাদের দিক থেকেই পাওয়া গিয়েছিল। এছাড়া বিভিন্ন দেশ ছিল যে ইউরোপের মধ্যে, তার মধ্যে স্পেন, পর্তুগাল, এই সমস্ত দেশগুলো জিওগ্রাফিক্যাল এক্সপ্লোরেশনের দিক থেকে অনেকটাই এগিয়ে ছিল। যদি আমরা দেখো সেই সময় যে ট্রেড অ্যান্ড কমার্সটা প্রচলিত হয়েছিল, সেটার প্রধান উদ্দেশ্য ছিল বা প্রধান সোর্স ছিল একটা রাস্তা নির্ণয় করা। বলে ট্রেড টুক প্লেস দ্য প্যাসিফিক রুট, সেই রুটটাকে দিস রুট ওয়ার অবটেন ইউজ বিটুইন ইউরোপ অ্যান্ড এশিয়া। এই ইউরোপ থেকে এশিয়া আসার পর থেকেই তাদের এই ব্যবসা বাণিজ্যের যাত্রাটা শুরু হয়েছিল। যদিও কিছু কিছু অঞ্চল এই যাত্রাপথ থেকে সম্পূর্ণ আলাদা ছিল, যেগুলো পৃথিবীর মধ্যে অজানা বা অচেনা দেশ রূপে রয়ে গিয়েছিল। সেটা হচ্ছে আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া। মানে প্রথম দিকে ইউরোপের পাশে এশিয়া, ইউরোপের মানুষরা এশিয়াতে যাত্রাপথ শুরু করেছিল, কারণ তাদের সাথে এশিয়ার সাথে ইউরোপের একটা স্থলপথের যোগসূত্র ছিল। সেহেতু তারা এশিয়া আর ইউরোপের মধ্যে একটা যোগাযোগের সম্পর্ক ছিল। কিন্তু তার বাইরে যে সমস্ত দেশগুলো ছিল, ধরো আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এইগুলো সমুদ্র দ্বারা বিচ্ছিন্ন ছিল। তাই প্রথম দিকে মানুষ কিন্তু এই সমস্ত মহাদেশের কথা জানতে পারেনি। ধীরে ধীরে এই সমস্ত মহাদেশগুলোর কথা আমরা জানতে পেরেছি বিভিন্ন পর্যটকের হাত ধরে। তা সেইগুলো আবিষ্কার হয়েছে জলপথ আবিষ্কার হওয়ার পর থেকে। যদি আমরা 13th সেঞ্চুরির কথা বলি, 13th সেঞ্চুরিতে এই যে ট্রাভেলাররা, মানে পর্যটকেরা ইন্ডিয়া থেকে চায়না পর্যন্ত পৌঁছে গিয়েছিল, এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে প্রসপারিটি, সেটা কিন্তু সকলের কাছে জনসমক্ষে এসেছিল। সেরকমই একটা ইম্পর্টেন্ট যে তথ্য, এই তথ্যটা দেখো গুরুত্বপূর্ণ, যে মার্কো পোলো, যিনি একজন পর্তুগিজ ট্রাভেলার ছিলেন, এই মার্কো পোলোর যে ট্রাভেলগ গ্রন্থ, অর্থাৎ তার পর্যটকের বিবরণ থেকে আমরা কোথাকার কথা জানতে পারি, ভারতের যে বিজয়নগর রয়েছে, সেই বিজয়নগর সাম্রাজ্যের কথা, এবং কুবলা খানের, চাইনিজ একটা রুলার ছিল কুবলা খান, তার আমরা
কট অর্থাৎ রাজসভার কথা জানতে পারি। তাহলে চাইনিজ রুলার অর্থাৎ চীনের একজন যে রাজা ছিলেন কুবলা খান, তার রাজসভার কথা এবং বিজয়নগরের সাম্রাজ্যের কথা আমরা কার গ্রন্থ থেকে জানতে পারি? না, মার্কো পোলো, যিনি ছিলেন পর্তুগিজ একজন পর্যটক। এরপর দেখো, যদি আমরা মিডিয়াভেল ইউরোপের হিস্ট্রিটা দেখি, অর্থাৎ মধ্য ইতিহাস, ইউরোপের মধ্য ইতিহাসটা দেখি, তাহলে সেখানটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ যুগ ছিল না। কারণ কি, সেই সময় ট্রেড অ্যান্ড কমার্স কোনোটাই অতটা গুরুত্বপূর্ণভাবে বেড়ে ওঠেনি। সেই সময় ধর্মীয় ব্যাপারগুলো বেশি প্রাধান্য দিয়েছিল। আমাদের বুঝতে হবে যে জিওগ্রাফিক্যাল এক্সপ্লোরেশন বা ডিসকভারিসগুলোর ব্যাকগ্রাউন্ডটা, কেন হঠাৎ করে ভৌগোলিক আবিষ্কারের দিকে মানুষ ঝুঁকলো বা কীভাবে আবিষ্কার হলো। প্রথম দিকে বেশ কিছু ঘটনা ঘটে, যার ফলে কিন্তু ইউরোপের মানুষেরা প্রস্তুত হয়েছিল মানসিকভাবে এবং সক্ষমভাবে, যেটা মিডিয়াভেল এজেতে। কী হয়েছিল না, সেই সময় একটা ধর্মীয় যুদ্ধ হয়েছিল। কবে? 11th অ্যান্ড 12th সেঞ্চুরিতে, অর্থাৎ 11-12 শতাব্দীতে মধ্য এশিয়ার আরবদের সাথে ইউরোপের একটা ধর্মীয় বিবাদ ঘটে, যেটা জেরুজালেম দখলকে কেন্দ্র করে হয়েছিল। অর্থাৎ জেরুজালেম কাদের দখলে থাকবে, সেই আরবের সাথে ইউরোপীয় মানুষদের একটা রিলিজিয়াস ওয়ার হয়েছিল। রিলিজিয়াস ওয়ারটা তাহলে কবে হয়েছিল? 11th অ্যান্ড 12th সেঞ্চুরিতে। 11th অ্যান্ড 12th সেঞ্চুরিতে একটা রিলিজিয়াস ওয়ার হয়েছিল মিড এশিয়া অ্যান্ড আরবের মধ্যে। ইমার্জিনিং নিউ পাওয়ার, অর্থাৎ ক্ষমতা দখলের কেন্দ্র করে। কোন অঞ্চলের কেন্দ্র করে? না, জেরুজালেমের ক্ষমতা দখলকে কেন্দ্র করে একটা রিলিজিয়াস ওয়ার হয়েছিল। এবং এই ধর্মীয় যে যুদ্ধ, এই ধর্মীয় যুদ্ধে ইউরোপীয়রা আরবদের কাছে পরাজিত হয় এবং তারা তখন থেকে বিভিন্ন ধরনের পর্যালোচনা করতে থাকে তাদের এই পরাজয়ের কারণ কি। এই পর্যালোচনার ফলস্বরূপ তারা অনুধাবন করে যে যতক্ষণ না তারা বিশ্বের ডাইমেনশনটা, অর্থাৎ ওয়ার্ল্ড ডাইমেনশনটা বুঝতে পারছে, ততক্ষণ বিশ্বে প্রভাব বিস্তার করা তাদের দ্বারা সম্ভব নয়। তখন থেকেই তারা মানসিকভাবে প্রিপেয়ার হতে শুরু করে এবং জন্ম হতে শুরু করে একের পর এক ভৌগোলিক আবিষ্কার। সেই সময়ে একটা ইন্টারন্যাশনাল ট্রেড করার জন্য একমাত্র পথ ছিল কনস্টান্টিনিয়া একমাত্র পথ ছিল, যেটা কিন্তু তুর্কিরা দখল করে নিয়েছিল। তুর্কিরা ওই একমাত্র বাণিজ্যিক পথ অর্থাৎ কনস্টান্টিনিয়া দখল করেছিল 1543 খ্রিস্টাব্দে। এই 1543 খ্রিস্টাব্দে দখল করে নেওয়ার পর তুর্কিরা সেখানে হেভি ট্যাক্স বসিয়েছিল, যার ফলে স্থলপথে বাণিজ্য করার জন্য, এশিয়াতে আসার জন্য অতিরিক্ত হারে ট্যাক্স দিতে ইউরোপীয়রা চাইছিল না। তার ফলে তারা নতুন করে পথ আবিষ্কার করার খোঁজ শুরু করলো এবং তার ফলেই শুরু হলো ভৌগোলিক আবিষ্কার। এবার ভৌগোলিক আবিষ্কার করতে গেলে, সমুদ্রপথে যেতে গেলে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট লাগবে। সেই ইনস্ট্রুমেন্ট যেমন হচ্ছে আমরা দেখছি কম্পাস। এই কম্পাসের ব্যবহার কিন্তু ইউরোপিয়ানরা শিখেছিল কাদের কাছ থেকে? না, আরবদের কাছ থেকে। তাহলে ইউরোপিয়ানরা কম্পাসের ব্যবহার শিখেছিল আরবদের কাছ থেকে। এছাড়া নচ অ্যান্ড স্লট সিস্টেম ডেভেলপড হয়েছিল সেই সময়ই। তারপর এই সময় টেলিস্কোপ আবিষ্কার হয়েছিল। টেলিস্কোপটা যেটা সমুদ্র অভিযানের ক্ষেত্রে বা সমুদ্র পাড়ি দেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়া প্রথম দ্রুতগামী জাহাজ নির্মাণ করেছিল। পর্তুগিজ মেড নিউ টাইপ অফ ফাস্ট মুভিং শিপ কারভাল, অর্থাৎ দ্রুতগামী যে জাহাজ সমুদ্র যান সেটা তৈরি করেছিল পর্তুগিজরা। তাহলে আমরা দেখলাম যে ধর্মীয় যুদ্ধের ফলে জেরুজালেমকে কেন্দ্র করে যে ধর্মীয় যুদ্ধ হয়েছিল, তার ফলে ইউরোপীয়রা বুঝতে পারলো যে ওয়ার্ল্ড ডাইমেনশনটা জানা তাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। তখন থেকে তারা পর্যালোচনা শুরু করলো এবং সমুদ্র অভিযানের জন্য যে কম্পাস আবিষ্কার হয়েছিল, সেই কম্পাসের ব্যবহার শিখেছিল আরবদের কাছ থেকে ইউরোপীয়রা। এবং ধীরে ধীরে টেলিস্কোপ আবিষ্কার হলো, যেটা গ্যালিলিও আবিষ্কার করেছিল আমরা জানি। টেলিস্কোপের দ্বারা সমুদ্র এক্সপিডিশনটা খুবই সহজ হয়ে গেল। এছাড়া ম্যাপ আবিষ্কার হলো, যেটা আরও সহজে পথ নির্ণয় করার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। মানে যে ইনস্ট্রুমেন্টগুলো তোমার সমুদ্রযাত্রার ক্ষেত্রে লাগছে, সেটা হচ্ছে কম্পাস,
টেলিস্কোপ, ম্যাপ। প্রথম শিপ কারভাল অর্থাৎ ফাস্ট মুভিং শিপ কারভাল আবিষ্কার করেছিল কে? কোন দেশ? পর্তুগিজ। নেক্সট দেখো, ইউরোপিয়ান নাবিকরা প্রথম তাদের জাহাজ অর্থাৎ যে ফার্স্টের যে শিপ আবিষ্কার করেছিল সেই জাহাজ প্রথম সমুদ্রে চালনা করেছিল আটলান্টিক অ্যান্ড মেডিটেরিয়ান সি অর্থাৎ ভূমধ্যসাগরীয় এবং আটলান্টিক সাগরে প্রথম জাহাজ চালিয়েছিল বা জাহাজের প্রচলন ঘটিয়েছিল ইউরোপীয় নাবিকরা, তাদের মধ্যে পর্তুগিজ নাবিকরা। যদি দেখি 1488 সালে পর্তুগিজ মার্চেন্ট বার্থোলোমিউ দিয়াজ রিচ দ্য কেপ গুড হপ, যেটা আফ্রিকার পশ্চিম প্রান্তে অবস্থিত, সাউথ আফ্রিকার পশ্চিম প্রান্তে কেপ হর্ন যেটাকে বলি বা কেপ গুড হপ, এই বন্দরে তিনি পৌঁছেছিলেন। তাহলে প্রথম পর্তুগিজ নাবিক হিসাবে 1488 খ্রিস্টাব্দে বার্থোলোমিউ দিয়াজ কেপ গুড হপ বন্দরে পৌঁছেছিলেন, যেটা সাউথার্ন পয়েন্ট অফ সাউথ আফ্রিকা অর্থাৎ ওয়েস্টার্ন কোস্ট অফ আফ্রিকার একদম পশ্চিম প্রান্তে অর্থাৎ দক্ষিণ আফ্রিকার একটা বন্দর কেপ হপে পৌঁছেছিলেন বার্থোলোমিউ দিয়াজ। কবে? 1488 খ্রিস্টাব্দে। তাহলে আমরা এরপর এই প্যারাগ্রাফটা খুব খুব গুরুত্বপূর্ণ। দেখো, 1492 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস ডিসকভার আমেরিকা আবিষ্কার করেছিলেন কে? ক্রিস্টোফার কলম্বাস। কবে? 1492 খ্রিস্টাব্দে। এই সালটা এবং কোন আবিষ্কার এবং কে করেছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর 1498 যদি আমরা দেখি, 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা, যিনি একটা পর্তুগিজ নাবিক ছিলেন, পর্তুগিজ সেইলর, তিনি মালাবার উপকূলে পৌঁছেছিলেন, মালাবার কোস্ট অফ ইন্ডিয়া, যেটা কালিকট বলি, কেরালার কালিকট বন্দর বা মালাবার উপকূলের কালিকট বন্দরে পৌঁছেছিলেন 1498 খ্রিস্টাব্দে। কে? ভাস্কো ডা গামা। তিনি ছিলেন একজন পর্তুগিজ সেইলর। তিনি সেখানকার যে রুলার ছিল জামোরিন, অর্থাৎ সেখানকার যে রাজা ছিল জামোরিনের শাসনকালে কালিকটে পৌঁছেছিলেন ভাস্কো ডা গামা। এই ভাস্কো ডা গামা যে ভারতে জলপথ আবিষ্কার করলেন, এই ভারতে যাওয়ার জলপথ আবিষ্কার সাহায্য করেছিলেন কে? আব্দুল মাজিদ নামক একজন ইন্ডিয়ান মার্চেন্টের সাথে তার সাক্ষাৎ হয়েছিল সাউথ আফ্রিকায় ইন্ডিয়ান একজন মার্চেন্ট অর্থাৎ ভারতীয় ব্যবসায়ী আব্দুল মাজিদ এর সাথে তার সাক্ষাৎ হয়। তার সাহায্যেই তিনি এই রুটটা আবিষ্কার করেছিলেন, খুব ইম্পর্টেন্ট। এবং তিনি ভারত থেকে যে সমস্ত জিনিসগুলো আনতেন সেইগুলো ইউরোপিয়ান মার্কেটে 26 টাইম বেশি দামে অর্থাৎ 26 গুণ বেশি দামে তিনি এটা বিক্রি করেছিলেন। এরপর দেখো, ডিসকভারি অফ আমেরিকা, যেটা আমেরিকা আবিষ্কার হলো সেটাকে নিউ ওয়ার্ল্ড বলা হচ্ছে। কারণ নিউ ওয়ার্ল্ড কেন বলা হয়? কারণ আমেরিকা এর আগে ইউরোপীয়দের কাছে অজানা ছিল। কারণ ইউরোপীয়দের কাছে এর আগেই আমি বললাম শুধুমাত্র ইউরোপ আর এশিয়া এই দুটো মহাদেশ সম্বন্ধে জানা ছিল। আমেরিকা, আফ্রিকা, এমনকি অস্ট্রেলিয়া এই মহাদেশগুলো সম্বন্ধে অজানা ছিল। যখন আমেরিকা আবিষ্কার হলো সেটাকে নিউ ওয়ার্ল্ড নাম দেওয়া হলো। কারণ প্রথমে এই আমেরিকা মহাদেশটাকে ভারতীয় দ্বীপপুঞ্জ বলে মনে করেছিল। পরবর্তীকালে আমেরিকো ভেসপুচি ওটা আমেরিকা নামকরণ করেছে, কারণ ওটা বলেন যে না, ওটা ভারতীয় দ্বীপপুঞ্জ নয়, ওটা আলাদা একটা মহাদেশ, তখন তার নাম অনুসারে আমেরিকা নামকরণ হয়। এখানকার এই আমেরিকার আদিবাসীদেরকে রেড ইন্ডিয়ান্স নামে পরিচিত, রেড ইন্ডিয়ান্স বলা হয়। এরপর যদি আমরা দেখি 1519 খ্রিস্টাব্দে ম্যাগেলান ফার্স্ট তিনি সমুদ্রপথ ভ্রমণ করে এটাই বলেছিলেন যে জাহাজে করে পৃথিবী ভ্রমণ করেছিলেন সমুদ্রপথে, অর্থাৎ গোটা সমুদ্রটাকে পরিভ্রমণ করেছিলেন, পুরো বৃত্তাকার সমুদ্রপথে ভ্রমণ করে এটা প্রমাণ করেছিলেন যে পৃথিবী গোল। জলপথে প্রথম ভ্রমণ করেছিলেন কে? এটা পরীক্ষায় এভাবে আসতে পারে যে সার্কামনেভিগেশনের মাধ্যমে কে প্রথম পৃথিবী ভ্রমণ করেছিলেন, সেটা হচ্ছে ম্যাগেলান 1519 খ্রিস্টাব্দে। এছাড়া দেখো, এর পরবর্তীকালে কর্নেল কুক অলসো ডিসকভার অস্ট্রেলিয়া অ্যালং দ্য আইল্যান্ড অফ নিউজিল্যান্ড। কর্নেল কুক অস্ট্রেলিয়া এবং তার পাশাপাশি থাকা নিউজিল্যান্ড এই দুটি দ্বীপ আবিষ্কার করেছিলেন।
সেবাস্টিয়ান ক্যাবেট ডিসকভার আইল্যান্ড অফ নিউফাউন্ডল্যান্ড দ্বীপটি আবিষ্কার করেছিলেন কে? স্যার জন এবং সেবাস্টিয়ান কবেট। এইভাবেই 16th সেঞ্চুরি অর্থাৎ 16 শতাব্দীটা ইউরোপের কাছে সমগ্র পৃথিবী উন্মুক্ত হয়েছিল, মানে ইউরোপ সমগ্র পৃথিবী সম্বন্ধে জানতে পেরেছিল 16 শতাব্দীতে। এখানে দেখো নিউ ওয়ার্ল্ড কাকে বলা আছে? দ্য ইউরোপিয়ানস কল্ড দ্য আমেরিকান কন্টিনেন্ট দ্য নিউ ওয়ার্ল্ড বিকজ বিফোর দ্য কলম্বাস নোবডি নিউ অ্যাবাউট দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আমেরিকাকে ইউরোপিয়ানরা নতুন বিশ্ব বলেছেন। কেন বলেছেন? কারণ এর আগে অর্থাৎ কলম্বিয়ার আগে ওই মহাদেশ সম্বন্ধে কারো কাছে কোনো তথ্য ছিল না, অর্থাৎ কেউ জানতো না ওই মহাদেশ সম্বন্ধে, ওই পৃথিবীর ওই পার্ট সম্বন্ধে। তাই ওই পার্টটা আবিষ্কার হওয়ার পর ওকে ইউরোপিয়ানরা নিউ ওয়ার্ল্ড বা নতুন বিশ্ব বলেছেন। রেজাল্ট অফ দ্য জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ, ভৌগোলিক আবিষ্কারের ফলাফল কী হয়েছিল? ইম্প্যাক্ট অন ট্রেড অ্যান্ড কমার্স, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ওপর প্রভাব পড়েছিল। ডেভেলপমেন্ট অফ কলোনি অফ এম্পায়ার্স, ডেভেলপমেন্ট অফ কমার্শিয়ালিজম, স্প্রেড অফ খ্রিস্টানিটি অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ডেভেলপমেন্ট অফ সল্ভ ট্রেড অ্যান্ড এন্ড দ্য মিসকনসেপচুয়াল এবং ইনক্রিজিং দ্য জিওগ্রাফিক্যাল নলেজ। এই জিনিসগুলো তো আমাদের বৃদ্ধি পেয়েছিল। দেখো, এস্টাবলিশমেন্ট অফ ইউরোপিয়ান কোম্পানিজ ইন ইন্ডিয়া, ভারতে যে ইউরোপিয়ান কোম্পানিগুলো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিল এবং তাদের ঘাঁটি স্থাপন করেছিল, সেগুলো কবে, সেইটা গুরুত্বপূর্ণ। দেখো এই বক্সটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অ্যারাইভাল অফ পর্তুগাল কবে? 1498 খ্রিস্টাব্দে। আমরা জানি ভাস্কো ডা গামা প্রথম এসেছিল 1498 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে, ডাচ 1602 খ্রিস্টাব্দে, ফ্রেঞ্চ 1664, ডেনিশ 1616 আর সুইডিশ 1731 খ্রিস্টাব্দে। তাহলে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসা বিভিন্ন যে বাণিজ্যের উদ্দেশ্যে যারা ভারতে যে সমস্ত কোম্পানিগুলো ঘাঁটি নির্মাণ করেছিল, আর একবার বলে দিচ্ছি, পর্তুগিজরা 1498 খ্রিস্টাব্দে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে, ডাচ 1602 খ্রিস্টাব্দে, ফ্রেঞ্চ 1664 খ্রিস্টাব্দে, ডেনিশ 1616 খ্রিস্টাব্দে আর সুইডিশ 1731 খ্রিস্টাব্দে। থেকে আসা কিছু প্রশ্ন আমরা দেখে নিই। দেখো, ফার্স্ট কোশ্চেন, ভাস্কো ডা গামা ওয়াজ দ্য ট্রাভেলার ফ্রম, ভাস্কো ডা গামা কোন দেশের ট্রাভেলার ছিলেন? আমরা সকলেই জানি পর্তুগিজ। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনটা দেখো, ফ্রম হোম ডিড দ্য ইউরোপিয়ান লার্ন ইউজ অফ কম্পাস, ইউরোপিয়ানরা কম্পাসের ব্যবহার কার কাছ থেকে শিখেছিল? আমরা সকলেই জানি অপশান সি, আরবদের কাছ থেকে। হু ডিসকভার দ্য কেপ অফ গুড হপ যেটা সাউথ আফ্রিকাতে রয়েছে, সেটা কে আবিষ্কার করেছিল? হু ডিসকভার? পর্তুগিজ নামিক আমরা জানি বার্থোলোমিউ দিয়াজ। হুইচ ইয়ার আমেরিকা ডিসকভার, আমেরিকা কত খ্রিস্টাব্দে ডিসকভার হয়েছিল? আমেরিকা 1492 খ্রিস্টাব্দে। হুইচ ইয়ার ওয়াজ কনস্ট্যান্টিনিয়া ডেস্ট্রয়েড, কনস্ট্যান্টিনিয়া সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছিল কত খ্রিস্টাব্দে? এটা হবে 1453 খ্রিস্টাব্দে। এরপর হু ওয়াজ দ্য ফার্স্ট ট্রাভেলার টু মেক দ্য ফার্স্ট সার্কামনেভিগেশন করেছিলেন প্রথম, সার্কামনেভিগেশনের মাধ্যমে আর্থ ভ্রমণ করেছিলেন কে? ম্যাগেলান। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং একটা কমেন্ট করো পরবর্তী ক্লাসগুলির জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের দিনে আমরা এই সিলেবাসের পরবর্তী যে চ্যাপ্টার সেটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমেরিকান স্ট্রাগল অফ ইন্ডিপেন্ডেন্স, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম নিয়ে আমরা পরবর্তী ক্লাস করব নেক্সটে। এর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ক্লাসটা এর ওপর হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস স্টেটের জন্য।
দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।